প্রতিদিন দেশে এবং দেশের বাইরে ঘটছে অসংখ্য ঘটনা, জন্ম হচ্ছে সংবাদের। দিনের সংবাদ এবং সেখান থেকে বাছাই করা সংবাদের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন বিবিএস কেবলস নিবেদিত সংবাদ সম্প্রসারণ নিয়ে আমি শারমিন চৌধুরী আছি আপনাদের সাথে। আর প্রতিদিন এই আয়োজনে আমার সাথে স্টুডিওতে থাকেন দুজন অভিজ্ঞ সাংবাদিক, যাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমরা জেনে নিই সংবাদের আদ্যপান্ত পর্যালোচনা। আজ আমার সাথে সংবাদ সম্প্রসারণে অতিথি হয়ে এসেছেন সিনিয়র সাংবাদিক মাহফুজুল্লাহ এবং ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ সম্প্রসারণে। আমরা শুরুতেই যে বিষয়টি নিয়ে কথা বলবো, যেটি নিয়ে আমরা আসলে রাজধানীবাসী এবং চট্টগ্রামেও বেশ ভোগান্তি হচ্ছে, সেটি হচ্ছে জলাবদ্ধতা। আজ মানে টানা বৃষ্টিতে এই জলাবদ্ধতা খুবই চিরচেনা একটা দুর্ভোগ আমাদের জন্য। আমরা শুনছি নানান রকম ব্যবস্থা নেবার কথা, নানান রকম অঙ্গীকার প্রতিশ্রুতি, নানান কিছুই শুনছি। একটু যদি আপনাদের বিশ্লেষণ জানতে চাই, শ্যামল দত্ত, আসলে কতটা কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে এই জলাবদ্ধতা নিরসনে? আসলে আমি এমন একটা জায়গায়, আমার অফিস মোচাক এলাকায়, সেখানে এই যে একটু আগে আমি একজনের সাক্ষাৎকার দেখছিলাম যে একে তো জলাবদ্ধতা তো আছেই, পাশাপাশি মানে রাস্তার কাজ হচ্ছে, ফ্লাইওভারের কাজ হচ্ছে। ঢাকা শহরে আরেকটি কাজ শুরু হয়েছে, সেটা হচ্ছে ফুটপাথগুলোকে সংস্কার করার কাজ শুরু হয়েছে। এখন সবগুলো কাজই শুরু হয়ে গেছে বর্ষা মৌসুমে। এটা তো সবসময়ই হয়, এটা সবসময় হয়, কিন্তু সবসময় তার এরকম টানা বৃষ্টিও হয় না। এরকম যখনই বৃষ্টি হয় তখনই জলাবদ্ধতা হচ্ছে। আর আমরা কোনোভাবেই টানা বৃষ্টি না হলেও অল্প বৃষ্টিতেও তো আমরা জলাবদ্ধতার শিকার হই। সেটাই, এখন সামান্য বৃষ্টি হলেও এখন জলাবদ্ধতা হচ্ছে। রাজধানী তো ড্রেনেজ সিস্টেম বলতে কিছু নাই এখন। সেদিন মাননীয় প্রধানমন্ত্রীর একটা বক্তব্য শুনছিলাম এই বিষয়ে, যে আমরা যে কাভার্ড করলাম, যে ড্রেনগুলোকে কাভার করে দিয়ে উপরে রাস্তা করার ব্যবস্থা করলাম, এটি না করে বরং রাজধানীর খালগুলোকে যদি, যে অসংখ্য খাল, এই যে হাতির ঝিলে, এই এখানে একটা খাল ছিল, সেগুন বাগিচা খাল ছিল, একসময় আপনার ধোলাই খাল ছিল, এইসব খালের তো এখন কোনো অস্তিত্ব নাই, ওর উপর দিয়ে রাস্তা চলে গেছে। এখন এইসব কাজ করার আগে একটু চিন্তা করা উচিত ছিল যে রাজধানীর জলের ব্যাপারটা কি দাঁড়াবে, পানি যদি কোনো কারণে বেশি জমে টমে বৃষ্টির কারণে কি হবে। আর এই মুহূর্তে মানুষের ভোগান্তিটা বেশি হচ্ছে, বিশেষ করে এই উন্নয়নের কাজগুলো কিন্তু এত প্রলম্বিত, এত দীর্ঘসূত্রতা। ফ্লাইওভারের কথা নাই বললাম, আপনার এখানে বহুবার বলতে বলতে এ নিয়ে আমরা এক ধরনের বিরক্ত হয়ে গেছে, আর কোনো কথা বলতে ইচ্ছে করে না। কিন্তু সিটি কর্পোরেশন হঠাৎ করে সমস্ত ড্রেনের ফুটপাথগুলো ভেঙে ওখানে ড্রেন করছে। এই কাজটি আরও প্ল্যানফুলি করা যেত আর কি। এই কাজটি এত সময় নিয়ে করছে, এত টাইম নিচ্ছে, যে কারণে আমি আজকে দেখলাম সায়েন্স ল্যাবরেটরির এখানে পুরো দুই পাশের ফুটপাথ ভাঙা। মানুষের কি অবস্থা, রাস্তার উপরে গাড়ির চাপ, তারপরে হাঁটার কোনো রাস্তা নেই। মানে ফুটপাথ সংস্কারের কাজের কথা একটি বলছেন, বেশিরভাগ রাস্তায় তো চলাচলের সময় দেখি কাটা, মানে ওই কাটা তো এইসব কারণে কাটা। কেউ কাটছে বিদ্যুতের লাইনের জন্য, কেউ কাটছে ওয়াসার লাইনের জন্য, কেউ কাটছে এই জন্য। চট্টগ্রামের কথা বললেন, আমার কষ্ট লাগছে। এই শহরটা আমার চোখের সামনে কিভাবে নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। অসাধারণ একটি মানে প্রাকৃতিক বৈচিত্র্যের একটা শহর কিভাবে ধ্বংস হতে পারে। কারণ 80-র দশকে এই শহরে আমরা বড় হয়েছি, এবং সেই শহরটি কি নান্দনিক দৃশ্য ছিল তার। সেই শহরটি আস্তে আস্তে এখন সামান্য বৃষ্টি হলে, এবং যে বিষয়টি নিয়ে আমি আরেকটু বিষয় মানে একটু বিস্তারিতই কথা বলতে চাইবো। রাজধানীর বিষয়টি নিয়ে যেহেতু শুরু করলাম, জনাব মাহফুজুল্লাহ, আপনার কাছ থেকেও জানতে চাই যে এই যে চোখের সামনে নষ্ট হয়ে যাওয়ার একটি কথা বলছিলেন শ্যামল দত্ত, রাজধানীতে আসলে এই অবস্থাটা, এই জলাবদ্ধতার প্রকট রূপটা ঠিক কখন থেকে আপনাদের অভিজ্ঞতা? আমাদের বাংলাদেশের রাজধানী তো আর বাংলাদেশ থেকে আলাদা বা বাইরের কোনো শহর না। ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ আমাদের আছে, একমাত্র সম্ভবত আগ্নেয়গিরির অগ্নুৎপাত ছাড়া। এবং প্রতি বছর এটা ঘটে, কখন এর মাত্রাটা বেশি হয়, কখনো মাত্রাটা কম হয়। এই বছর এই প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বন্যা এবং জলোচ্ছ্বাস এবং এইসব বিষয় নিয়ে আমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। ইতোমধ্যে আপনি জানেন যে সরকার চাল আমদানির সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে, কারণ যেহেতু সাংঘাতিক রকমভাবে ধান উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই যে এবারের যে বৃষ্টিটা, এটা আজকে রাতেও চলবে, আগামী দিনও চলবে। এইটার একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে গত 2 বছর ধরে আপনি যদি পত্রিকা দেখেন, দেখবেন যে প্রতি মাসে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে। আগে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে হয়তো বছরে 1বার 2বার এই ধরনের, এখন কিন্তু এটা প্রতি মাসে হচ্ছে। যেমন আবহাওয়া পরিদপ্তরের পরিসংখ্যান আছে যে এই মাসে আরও একটা হতে পারে। এখন এই হওয়ার ফলে যেটা হয়,
খুব মারাত্মক ক্ষতি না হলেও অন্তত এই নিম্নচাপের ফলে এই যে মৌসুমী বায়ুটা আসে, বৃষ্টিটা অনেক বেশি হয়। আমাদের এখানে সমস্যাটা কি? সমস্যাটা যে এইটা সম্পর্কে আমাদের এখন পর্যন্ত কোনো চিন্তা ভাবনা নেই। আমরা শুধু জলবায়ু পরিবর্তনের কথাটা বলি, কিন্তু এটাকে মোকাবেলা করবার, এর পাশে সাপকে করবার জন্য কোনো রকম ব্যবস্থা নেই। যেমন ধরেন টেলিভিশনে যে ছবিটা দেখানো, আমি তো শ্যামলকে বলছিলাম, যেটা শ্যামল চট্টগ্রামে ঠাট্টা করে, চট্টগ্রামে নাই বলে চট্টগ্রামের এই অবস্থাটা হয়েছে। আপনি চট্টগ্রাম শহরটা আপনি দেখেন, শহর তো মনে হবে না, এটা মনে হবে যে আমার মনে আছে 1954 সালে বন্যার সময় সমস্ত দেশে পানি হয়ে গেছিল, মনে হচ্ছে সেই ধরনের একটা গ্রামের চিত্র, পানি উপচে পড়েছে সমস্ত কিছু। হ্যাঁ, তো শহরের মধ্যে নৌকা চলে। এটা ঢাকাতে একবার নৌকা চলেছিল 1988 সালে, আপনার তখন বন্যা হয়েছিল সেই সময়। এখন এই সমগ্র বিষয়টাকে, সেই সঙ্গে জনজীবনের যে দুর্ভোগ, এই যে রাস্তা কাটা, ড্রেন তৈরি করা, সমস্ত কিছু, এই যে খালগুলো, খালের ব্যাপারে আমার একটা বক্তব্য হচ্ছে যে দেখেন, অনেকগুলো খালের এখন আর আপনি সন্ধানও পাবেন না। হাতির ঝিল রক্ষা করা সম্ভব হয়েছিল, মানে উদ্ধার করা সম্ভব হয়েছে যে হাতির ঝিল একটা অনেকটা ওই যে ডোবার মতন এই জিনিসটা টিকে ছিল। অন্যান্য জায়গায় এগুলো কিন্তু দখল করেছে সমাজের বিত্তবান মানুষেরা। কষ্টটা কিন্তু বিত্তবানদের পোহাতে হয় না, পোহাতে হয় সাধারণ মানুষদেরকে, মধ্যবিত্ত শ্রেণীকে, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষকে। অথচ বিত্তবানদেরও যে একদমই পোহাতে হয় না, খুব তাও সামান্য। রাস্তায় দেখা যাচ্ছে গাড়ির মধ্যে পানি ঢুকে, ইঞ্জিনে পানি ঢুকে গাড়ি বিকল হয়ে বসে আছে। আমি বিত্তবান বলতে যাদেরকে বোঝাচ্ছি, তারা এত উঁচু গাড়ি ব্যবহার করে, তাদের গাড়ির ভিতরে পানি ঢুকে না। আচ্ছা যাক, কিন্তু এই যে মানুষের কষ্ট, এর মধ্যে সবচেয়ে বেশি কষ্ট হয় আমাদের নারীদের, যারা কর্মজীবী নারী আছেন, তাদের পক্ষে তাদের পোশাকের কারণে, তাদের চরিত্রগত কারণে, বিভিন্ন কারণে তারা অনেক বেশি প্রতিকূলতার শিকার হন। সেই সঙ্গে যানবাহনের ঘাটতি। এখন এইখানে আমাদের একটা খুব বড় সমস্যা, যেটা নিয়ে সবাই বলছেন, যে সেটা হচ্ছে যে আমাদের যদি ফিনান্সিয়াল ইয়ার, আর্থিক বছর যেটা, সেটা যদি সরানো যেত, তাহলে যে শেষ মুহূর্তে এসে বর্ষা মৌসুমে একেবারে ধরেন জুন মাসের যে কাটাকাটি হয়, টাকা খরচ করতে হবে। যেমন সেদিন একজন টেলিভিশনে শুনছিলাম, একজন জেলা প্রশাসক আপনার দক্ষিণাঞ্চলের, উনি পাঠিয়েছেন যে 15,000 কোটি টাকা তাকে দিতে হবে। তো আরেকজন প্রশ্ন করছেন যে 15 দিনে 15,000 কোটি টাকা তো ওই জেলা প্রশাসক কোনোভাবেই শেষ করতে পারবেন না, তো কি করে এই টাকা? এটা হয় কি, সবাই জানেন কিন্তু কেউ স্বীকার করেন না। আপনি এই 30শে জুন সামনে যে আসছে, এবার হয়তো সেটা হবে না, কারণ রোজার জন্য বন্ধ থাকবে, তার আগেই কাজটা হয়ে যাবে। আগেও দেখেছি যে 30শে জুন আপনার মধ্যরাত পর্যন্ত আপনি যদি এজি অফিসে যান, আপনি যে ধরনের ভিড় দেখবেন চেকের জন্য এবং অন্যান্য জিনিস, টাকার জন্য, এটা আগাম তারা নিয়ে নেন, পরে খরচ করেন। তো যদি আমাদের আর্থিক বছরটা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত হতো, তাহলে যে মাঝখানে যে কষ্টগুলো আমাদের, বিশেষ করে বর্ষার সময় রাস্তা খোঁড়াখুড়ি, রাস্তা কাটার ফলে যে সমস্যাটা, সংস্কার কাজটি, এখন তারপরেও মানে এখন যেটি আছে, আর্থিক বছর এরকম পরিবর্তনের কথা বলছেন, এটি অনেক সময় শুনেছি, কিন্তু কখনো হয়নি। তারপরে আমি আরেকটা খালি বাক্য যোগ করে দিই যে এইবারের আবহাওয়ার সঙ্গে আমার হয়তো সামনেও এই দুর্গতি হবে, 7 দিন 10 দিন পরে যদি আবার হয়, বা ফেরার সময় বাড়ি থেকে। এবার দুটি বিষয় একসঙ্গে যুক্ত হয়েছে, একটা হচ্ছে আবহাওয়ার এই খামখেয়ালি, আরেকটা হচ্ছে মানুষের বাড়ি ফেরা। মানুষ কিন্তু ঘরে ফেরে না, ঈদের সময় মানুষ বাড়ি ফেরে। অন্য সময় আপনি, আমরা সবাই ঘরে ফিরি, ঈদের সময় বাড়ি ফিরি। এই যে বাড়ি ফেরার কষ্ট, সেই সঙ্গে আবহাওয়া, আপনি সবটা মিলিয়ে দেখেন। আপনি যদি বাড়ি ফিরতেন এখন, তাহলে আপনি বুঝতে পারতেন কি কষ্ট। যারা ফেরে তারা বুঝে কি কষ্ট এখন হচ্ছে। আমরা শুধু ঢাকা এবং চট্টগ্রামের কথা বলছি, আমি একটু আগে বিভিন্ন নিউজ দেখে আসছিলাম, সেখানে রাঙামাটিতে আপনার পাহাড় দোষে রাস্তাঘাট বন্ধ, এবং আপনার বান্দরবান থেকে থানচি যাওয়ার রাস্তাটি বন্ধ হয়ে গেছে। এখন থানচির মতো অত্যন্ত রিমোট একটি এলাকায়, আপনি জানেন যে সেখানে বান্দরবান শহর থেকেই ওই জায়গাটিতে পৌঁছতে 5 থেকে 6 ঘন্টা লাগে। এখন এই যে রাস্তাটা বন্ধ হয়ে গেল, ওই এলাকার লোকজনের যে কী দুর্ভোগ হবে। আমরা তো সারা বাংলাদেশের চেহারাটা আরও ভয়ঙ্কর বিভিন্ন জায়গায়, শুধু ঢাকা চট্টগ্রাম নিয়ে আমরা হয়তো বলি, কিন্তু এখন ঢাকা শহরে যে অবস্থা দাঁড়িয়েছে, আপনি আমার এই যে সার্কিট হাউস রোড, একটা সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাস্তা, সামান্য বৃষ্টি হলে পানি জমছে। এখন পানি কেন জমছে? প্রধানত কারণ হচ্ছে যে ড্রেনগুলো পরিষ্কার না, এবং এগুলো দিয়ে পানি যাওয়ার মতো অবস্থা নাই। ময়লা টয়লা, আমরা সিটি কর্পোরেশন কোনো ব্যবস্থা নেয়নি এগুলোর ব্যাপারে, যে এই যে ময়লাটার কী হবে, যেখানে সেখানে ময়লা ফেলছে, এগুলো গিয়ে ড্রেন করছে, আপনার ড্রেন জ্যাম করে ফেলছে। আর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আমরা যে ওয়াসা, যারা আমাদেরকে খাবার পানি সাপ্লাই দেয় বা আমাদেরকে পানি সাপ্লাইটা দেয়, তাদের দায়িত্ব ড্রেন এবং পানি একসাথে হয় কি করে? আমি জানি এটা কারা কবে থেকে। গত এপ্রিলে ঢাকা দক্ষিণের মেয়র কিন্তু বলেছেন ওয়াসা এটিতে ব্যর্থই, জলাবদ্ধতা নিরসন। অবশ্যই ব্যর্থ, কারণ হবে না, কারণ ওদের এক্সপার্টিসই নেই। কারণ মাঝখানে দেখলাম রাস্তা কেটে খুব বড়, আগে ছোট ছিল, খুব বড় আয়তনের আপনার পাইপ বসানো হলো স্টর্ম সোয়ের হিসাবে।
কই তাতে তো কোনো উন্নতি হয়েছে বলে মনে হলো না। আর এই যে ধরেন আপনার ওয়াসাকে কেন দায়ী করব না আমি, আমার ওয়াসার বিলের মধ্যে পরিষ্কারভাবে 50% হচ্ছে পানি, 50% হচ্ছে পয় নিষ্কাশন। জন্য তারা টাকা নেন। যারা পানি সাপ্লাই দিচ্ছে তাকে আপনি দায়িত্ব দিচ্ছেন, একই সঙ্গে পয় নিষ্কাশনে। তো মানে এটা কি করে হয় আমি বুঝলাম না। এটা মানে এই এই যে আমরা যে বুঝি না যে এই জায়গাটার সমাধানটা কেন হয় না? বুঝি না, আমরা দীর্ঘদিন বুঝি না, এই সমন্বয় হয় না, সমন্বয় নেই, এই বিষয়টা তো আমরা অনেক আগে থেকেই শুনছি। আলোচনা করতে গেলেই যেখানে গিয়ে আটকে যায় সমন্বয়হীনতার অভাব। আমি আপনাকে আপনি পয় নিষ্কাশনের কথা কি বলবো, আমি ডক্টর মুজিবুল হক, যিনি ঢাকা আপনার বুয়েটের প্রফেসর, তিনি এই যে হাতের ঝিলের এই প্রজেক্টের তিনি একজন মানে আপনার টেকনিক্যাল এক্সপার্ট। তার কাছে একটা সেমিনারে শুনছিলাম আপনার হাতের ঝিলের প্রজেক্টের নিচ দিয়ে কিন্তু স্ট্রং সুয়ারেজ আছে, মানে ময়লা পানি যাওয়ার জন্য। ভেরি ইন্টারেস্টিং, ওখানে একটা ছাকনা দেওয়া আছে যাতে ময়লাগুলো যেতে না পারে। এবং ওর মধ্যে আপনি কি কি জিনিস পাওয়া যায় আপনি শুনলে অবাক হয়ে যাবেন। মরা গরু, ল্যাপ তোষক, বালিশ, অমুক, মানুষের এই সমস্ত জিনিস সব ড্রেনে। মনে করছে ড্রেন মানে হচ্ছে এটা তো যা কিছু ফেলা যাবে। এখন আপনি এই যে অবস্থা আমাদের, এটার আমাদের নিজেদেরও আচার আচরণগত যদি আমরা পরিবর্তন না করি, আমরা কিভাবে ড্রেন আর ঢাকা শহরে কোথাও ড্রেন তো নাই এখন, কোথাও কোনো ড্রেন দেখেন। বড় বড় শহরগুলো যে হচ্ছে, যে আবাসিক এলাকা হচ্ছে, আপনি একটা ফুটপাথ পর্যন্ত নেই। আপনি যান না বসুন্ধরা সিটিতে যান, একটা হাঁটার ফুটপাথও নাই। মানে এবং আমি এইখান থেকে আপনি উত্তরা যখন পরিকল্পনা করা হয়েছে এত বড় আপনার শহর, সেখানে কোনো আপনি জানেন সেখানে কোনো নাই যে সুয়েজের কোনো ব্যবস্থা নাই। আমি উত্তরা জীবনে এখন সামান্য বৃষ্টি হলে এখানে পানি উত্তরের অবস্থা এরকম অদ্ভুত একটা মানে আমাদের দেশ। ঢাকা শহরের তাহলে কি খুব মানে একটু যদি দূরদৃষ্টি দেই তাহলে কি আসলে ঢাকা শহর বাসযোগ্য থাকবে? তো এটা তো বাসযোগ্য নেই অলরেডি। এটা পৃথিবীর আমরা জোর করে বাস করতে পারবো, জোর করে বাস করছে। এখন যেভাবে বাস করছে এটাকে তো আর বাসযোগ্য বলে না। একটা শহরে কোনো ট্রান্সপোর্ট সিস্টেম নেই, একটা শহরে প্রপার কোনো ফুটপাথ নেই, ড্রেনেজ সিস্টেম নেই, এগুলো তো এটাকে তো অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে এটা বাসের অযোগ্য একটা শহর। তার উপরে এই মরার উপর খরার ঘা সংস্কার কাজ বা উন্নয়ন কাজ, সেখানে আমাদের সক্ষমতার বিষয়টি কত, চট্টগ্রামের বিষয়টি নিয়ে আমি আসবো। আমাদের সাথে চট্টগ্রাম থেকে অন্য জেলা তো আলোচনা আনছি না আমরা, আজকে তো সারা দেশে আর রাজধানীবাসী বা রাজধানীতে মানুষের সংখ্যা বেশি, ভোগান্তিটা বেশি চোখে পড়ে, এই কারণেই হয়তো আলোচনা। চট্টগ্রামেও ভদ্রলোক এবং সরকারের কেন্দ্র হচ্ছে রাজধানী। আমরা চট্টগ্রামে আমাদের সহকর্মী মাসুদুল হককে একটু জানতে চাই যে চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়েও আমরা আলোচনা করছি স্টুডিওতে আজকে। এখন কি অবস্থা জলাবদ্ধতার, একটু যদি আমাদেরকে জানাতেন। শারমিন, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন গতকাল রাত থেকে চট্টগ্রামের যে ভারী বর্ষণের ফলে চট্টগ্রামের অধিকাংশ স্থানে কিন্তু আজ সকাল থেকেই অর্থাৎ ভোর রাত থেকে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এর ফলে যে সাধারণ যে নগরবাসী তাদের ভোগান্তি আসলে চরমে পৌঁছেছে এবং সেটি আপনারা বিভিন্ন গণমাধ্যমে আপনারা দেখেছেন। চট্টগ্রামের যে অ্যাক্সেস রোড আগ্রাবাদে, সেখানে আজকে গণপরিবহন না পেয়ে সাধারণ মানুষ ভ্যান, রিক্সা, নৌকা করে তারা নিজ গন্তব্যে তারা পৌঁছেছেন। তবে আপনাকে আমি একটা তথ্য জানাতে চাই। গত 14 বছরে চট্টগ্রামের এই যে জলাবদ্ধতা নিরসনে 304 কোটি টাকা ব্যয় হয়েছে এবং গত 30 বছরে কোনো উদ্যোগে কিন্তু কাজে আসেনি। এবং আমরা আরেকটি তথ্য আপনারা জানাতে চাই যে আপনারা জানেন চট্টগ্রামের নগর আওয়ামী লীগের সভাপতি ABM মহিউদ্দিন চৌধুরী, তিনি 17 বছর তিনি মেয়র ছিলেন। এরপর ছিলেন বিএনপি সমর্থিত মেয়র M মনজুর আলম, এরপরে বর্তমান মেয়র সিটি মেয়র আজম নাসির উদ্দিন। এবং তারা তাদের মেয়াদকালে তারা বিভিন্ন উদ্যোগ নিয়েছেন, কিন্তু কোনো উদ্যোগে কিন্তু আসলে কাজে আসেনি। এবং চট্টগ্রামের যেটি দুঃখ বলা হয় চাকতাই খালকে, এবং সেই চাকতাই খাল সহ প্রায় 17টি খাল সেগুলো দখল হয়ে গিয়েছে এবং অবৈধ স্থাপনা সেগুলো তৈরি হয়েছে। ফলে দিনে দিনে যতই দিন যাচ্ছে ততই চট্টগ্রামবাসীর জন্য এই সংকট, এই যে জলাবদ্ধতা, সেটি আসলে প্রকট আকার ধারণ করেছে। মাসুদুল হক, আপনাকে ধন্যবাদ। আপনার কথা থেকেই আমি আসলে স্টুডিওতে যেতে চাই। আপনাকে ধন্যবাদ মাসুদুল হক, আপনি যেই প্রসঙ্গটি উত্থাপন করলেন সেখান থেকেই জানতে চাই। 14 বছরে 304 কোটি টাকা মাত্র খরচ করেছে। আমি জানি না এই অ্যামাউন্টটার আরো বেশি সম্পর্কে মনে হচ্ছে। মাত্র 304 কোটি, 14 বছরে 304 কোটি। একটা এত বড় শহর, এটা ঢাকার পরে চট্টগ্রাম সেকেন্ড বিগেস্ট সিটি, সেই শহরে জলাবদ্ধতা সমস্যাটি এত প্রকট। আমি জানি যে এই শহরে আমি বড় হয়েছি, কিন্তু সেই শহরে করা হলো তার তো কোনো রেজাল্ট পাওয়া যাচ্ছে না। কোথায় খরচ হয়েছে জানি না, কিন্তু 304 কোটি, আরো বেশি টাকা খরচ হয়েছে। 304 কোটি টাকা তো নাই বলতে আমার ধারণা, হয়তো সংখ্যাটা নিয়ে হয়তো আরো মানে খোঁজ খবর নিতে হবে। কিন্তু আপনি এটা একটি পাহাড়ি শহর, চট্টগ্রাম কিন্তু নট এজ এ প্লেন ল্যান্ড না,
সেই শহরে পানি কেন জমবে? তার মানে আমাদের কোথাও সমস্যা আছে। যেটি ও বললো যে চট্টগ্রামের দুঃখ চাকতায় খাল, আপনি এই খালের পাশে মানে অসংখ্য বাড়িঘর নির্মিত হয়ে গেছে। তাহলে সিটি কর্পোরেশন কোথায় ছিল? চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কোথায় ছিল? তাদের কি কোনো দায় দায়িত্ব ছিল না? যে এত বছর ধরে, বছরের পর বছর ধরে মেয়রের দায়িত্ব পালন করে গেছেন যারা, তারা কি দায়িত্ব পালন করেছেন? এখন এটা নিয়ে, হ্যাঁ, এখন আমি একটু আগে মেয়রের বক্তব্য শুনছিলাম, জনাব আজম নাসির বলছিলেন যে জাইকার ফান্ডে একটা নতুন প্রজেক্ট নেওয়া হয়েছে। প্রজেক্ট নেওয়া হবে, কিন্তু মানুষের দুঃখ কি হবে? মানুষের দুঃখ কি যাবে? আমি সেটাতে ব্যাপারে তো আমি কোনো আস্থা পাচ্ছি না। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটি, আমাদের প্রজেক্ট তো নেওয়া হয়, ঢাকা শহরে বহু প্রজেক্ট এবং এখান থেকে আমরা বিভিন্ন গণমাধ্যমেও এরকম আসলে 304 কোটি 350 কোটি টাকা এরকম একটি অঙ্ক দেখতে পাচ্ছি জনাব মাহফুজুল্লাহ, এবং আরো ভবিষ্যতে নেওয়া হবে বলে বলা হচ্ছে, যেটার উপরে মানুষ আস্থা পাচ্ছে না। এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দ্বন্দ্বের কথা বলছে, সেখানেও সমন্বয়হীনতাই একটা রয়ে যাচ্ছে। এটির কি কোনো সমাধান দেখেন, আশু সমাধান? না, দ্বন্দ্ব তো আমাদের যে সাংগঠনিক কাঠামো আছে সরকারের, সেই কারণে এটা হয়। এবং যারা সরকার পরিচালনা করেন যখনই যে সময়, তারা যেটা বোঝেন না তা যায় না। রাজনীতিবিদদের কাছে সমস্যাটা হচ্ছে তারা শুধু চেয়ার এবং জনসমর্থন এই দুটোর উপরে নির্ভর করে টিকে থাকতে চান, এবং ভোটের সময় হলে নানান ধরনের প্রতিশ্রুতি আসে, তারপরে এই যে জনকল্যাণে কিছু কাজকর্ম করা প্রয়োজন এইটা করেন। আর আমাদের নিজেদেরও সচেতনতার অভাব আছে। এই যে ধরেন জলাবদ্ধতা, ড্রেনে পানি জমে যায়, একটা ছোট্ট বলি, আপনার এক সময় এই যে পলিথিন ব্যাগের জন্য আপনি জানেন যে কীরকম সমস্যা হয়েছিল সারা দেশে, সেটাকে বন্ধ করা হয়েছিল, আবার এটা এখন শুরু হয়েছে। এর সঙ্গে আপনি যোগ করেন এই যে পানির বোতল প্লাস্টিকের যেটা, এবং মোবাইল ফোন। আপনি দেখবেন একজন মানুষ গড়ে বছরে 3টা থেকে 4টা মোবাইল ফোন ব্যবহার করে, যেগুলো নষ্ট হয়ে যায় ওগুলি কী করেন আপনি? ওগুলো তো প্রকৃতিতে ছুড়ে দিচ্ছেন। এবং এইগুলি এমন সব বিষয় দিয়ে তৈরি, এমন সব মেটেরিয়াল দিয়ে তৈরি হয়, বর্জ্য বলা হয়, যেটার কোনো ইয়া হয় না, মানে 200-250 বছরে এগুলো ধ্বংস হয় না, মানে ইয়ে হয়ে যায় না। তো তখন এগুলো এই পথগুলো বন্ধ করে। এখন এই সবগুলো বিষয় আমাদের যারা নীতি নির্ধারক প্রত্যেকেই জানেন, আমাদের যারা সাংবাদিক তাদের অধিকাংশই জানেন, টেলিভিশনের উপস্থাপক সবাই জানেন, কিন্তু এইটাকে যে একটা সমন্বিতভাবে এই কাজটা করতে হবে, সেইটা যে আমি জানি না কেন এইটা সব সরকারের আমলে দেখেছি, এই বিশেষ করে বর্ষা মৌসুমে এই বিষয়গুলো অনেক বেশি আলোচনায় আসে, অন্য সময় আর এই আলোচনাটাগুলো এইভাবে আসে না। যদি খুব ব্যাপক কোনো বড় রকম, বড় কোনো রকমের দুর্যোগ না হলে, আপনার এই যে ধরেন হাওরে যেটা হয়েছিল, এটাও কিন্তু খুব আগাম তারা বুঝতে পারতেন এবং জানেনও তারা যে পানি কখনো কখনো এরকম জানানো হয়েছিল, জানানো হওয়ার পরেও কোনো, কারণ বছরের অন্য সময় তারা ইয়েগুলো করেন নাই, মেইনটেইন করেন নাই, মেইনটেনেন্সের অভাব আছে। বিরতিতে যাই, এই সমন্বয়হীনতা মানে হতাশা নিয়েই আসলে সব সময় এই বিষয়ের আলোচনাটাতে কোনো সময় আশাবাদ নিয়ে শেষ করা যায় না। আলোচনাগুলো করি ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ সংশোধনের জন্য। মানে বছরের পর বছর আলোচনা তো হচ্ছে, ভবিষ্যতে সংশোধনটা দেখছি না, এই জন্যই আসলে হতাশা মনে হয় যে আশাবাদ কি আদৌ থাকে কিনা। তবুও আশাবাদী হতেই চাই। আমরা একটা বিরতি নিই দর্শক, বিরতির পরে আমরা আবার ফিরে এসে আরো কিছু সংবাদের নিয়ে কথা বলার চেষ্টা করব, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণ অনুষ্ঠানে। এ পর্যায়ে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, আজকে বেশ কয়েকটি জঙ্গি বিরোধী তৎপরতা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। যেমন রাজশাহীর তানোরে একটি বাড়িতে অভিযান চালিয়েছে, সুইসাইডাল ভেস্ট, অস্ত্র বিস্ফোরক উদ্ধার করেছে, ওখান থেকে আটকও করা হয়েছে কয়েকজনকে। ঢাকা নিউ মার্কেট এলাকা থেকে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং সারোয়ার তামিম গ্রুপের শরিয়া বোর্ডের আমিরকে গ্রেপ্তার করেছে র্যাব। মানে বহুমুখী তৎপরতা চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। শ্যামল দত্ত, এই তৎপরতাকে কিভাবে? না, সাম্প্রতিক সময়ে অনেকগুলো ঘটনা আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি সিলেট, মৌলভীবাজার, তারও আগে মিরসরাই, সীতাকুণ্ড, এবং সর্বশেষ চাঁপাইনবাবগঞ্জ, তারপরে এসে এখন রাজশাহী তানোর, আজকের দিনেই এতগুলো ইন্টারনেট নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছেন, একটা ফাইবার নেট বন্ধ করে দিয়েছে বিটিআরসি। এখন সাকসেসফুল অভিযানগুলো আমাদেরকে একটু আশান্বিত করছে যে সরকারের কাছে তার মানে প্রপার একটা গোয়েন্দা নেটওয়ার্ক আছে যারা এই খবরগুলো পাচ্ছে। কিন্তু এর একটা উল্টা দিক আছে, সেটি হচ্ছে যে এই তৎপরতাটাও কিন্তু চলছে। না হলে রিক্রুটমেন্ট কি করে হচ্ছে, না হলে এই অস্ত্রের জোগাড় কি করে হচ্ছে, না হলে এই সুইসাইডাল ভেস্ট কি করে তৈরি হচ্ছে। আমি এ পর্যন্ত প্রতিটা ঘটনায় 4-5টা ঘটনায় দেখলাম সুইসাইডাল ভেস্ট উদ্ধার হয়েছে। এই সুইসাইডাল ভেস্ট যদি কোথাও একটা ব্যবহৃত হয় তাহলে কি দাঁড়াবে, আমরা কি ধরনের পরিস্থিতির মুখোমুখি হব। তার মানে আমরা আসলে একটা আইনশৃঙ্খলা পরিস্থিতি, আইনশৃঙ্খলা বাহিনী তারা কিছু সফল অভিযান চালিয়ে বেশ কিছু গ্রেফতার, দমন এগুলো করছে, কিন্তু আমাদের এখন লম্বা একটা কর্মসূচির দিকে যাওয়ার সময় এসে গেছে যে কিভাবে আমরা এই জঙ্গিবাদকে আমরা
সমাজ থেকে নির্মূল করতে সেই লম্বা পারবো। কর্মসূচিটা কেমন? নানা রকম, তার মধ্যে সাংস্কৃতিক কর্মসূচি লাগবে, তার মধ্যে এডুকেশনাল কর্মসূচি লাগবে, তার মধ্যে সমাজে যে সমস্ত বৈষম্যগুলো এই জঙ্গিবাদ তৈরি করছে সেগুলোকে অ্যাড্রেস করার জন্য ইনিশিয়েটিভ লাগবে। সবচেয়ে বড় জিনিস লাগবে সেটা হচ্ছে পলিটিক্যাল, আপনার এক ধরনের ঐকমত্য, রাজনৈতিক ঐকমত্য। সেটাই তো নয় আমাদের এবং এখানে। এই জায়গাটায় কথা বলতে গেলে সবসময় প্রসঙ্গ আসে সর্ষের মধ্যে ভূত, মানে এই জায়গাগুলোর মধ্যেই কোথাও কোথাও এখানে আমাদের সমস্যা। রাজনীতির মধ্যেই তো যেমন সংকট রয়ে গেছে। আজকে এই যে 6 জনকে গ্রেপ্তার করলো, যদি আজকের প্রসঙ্গেই বলি, জনাব মাহফুজুল্লাহ আপনিও যদি এই প্রসঙ্গে একটু বলেন আমাকে, যে 6 জনকে যাদের গ্রেপ্তার করা হলো তাদের একজন স্থানীয় মসজিদের তারাবির নামাজ পড়াতেন ইমাম। আমরা নিশ্চিত যে সব মসজিদের ইমামদের এরকম সম্পৃক্ততা নেই, কিন্তু আরো অনেক মসজিদেই এরকমটি হচ্ছে না, এবং তাদের দ্বারা আমরা জানি অনেকেই প্রভাবিত হন। অনেক মানুষ নামাজ পড়তে যান, প্রভাবিত হন, তাদের কথায় আস্থা রাখেন। একদমই তাই। এটা কি আমরা নিশ্চিত হতে পারি যে অনেক মসজিদের ইমামরাই এরকম না? আমি শুধুমাত্র মসজিদের ইমামদেরকে দায়ী করব না। তা তো আমি নিশ্চয়ই। বলতেছি গত কিছুদিন ধরে আপনি লক্ষ্য করবেন যে এমনকি আন্তর্জাতিকভাবেও এই ঘটনাগুলো হঠাৎ করে মনে হচ্ছে যেন বেড়ে গেছে, আমাদের এখানেও বাড়ছে। আইনশৃঙ্খলা বাহিনী ওরা চেষ্টা করছে, কর্মতৎপরতা চালাচ্ছে। ওদেরও কিন্তু এক সময় যেটাকে ফ্যাটিক বলে, ক্লান্তি চলে আসবে কিন্তু। কারণ এইটার বিস্তারটা যেভাবে হচ্ছে, যেটা শ্যামল বলল, এই বিস্তার তো শুধুমাত্র থানা পুলিশ শাস্তি দিয়ে আপনি ঠেকাতে পারবেন না। এইটা ঠেকানোর জন্য প্রথম হচ্ছে শিক্ষার স্তরকে উপরে নিয়ে যাওয়া, সাংস্কৃতিক মূল্যবোধকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া, এবং ধর্ম সম্পর্কে মানুষের যে উপলব্ধি আছে সেইটিকে সঠিকভাবে মানুষের কাছে নিয়ে যাওয়া। এখন ধর্মের ব্যাখ্যা আমাদের সমাজে যারা দেন সাধারণত, বিশেষ করে শুক্রবারে বা অন্যান্য সময়, তারা তাদের মতো করে দেন। এবং আপনি দেখবেন ওই যে দুজন মৌলবী বা দুজন মাওলানা কিন্তু একই রকমের ব্যাখ্যা দেন না, তারা তাদের মতো করে, তারা যেভাবে বোঝেন এটা নিয়ে ব্যাখ্যা দেন। এখন যারা ওখানে নামাজ পড়তে যায় তাদের মধ্যে আপনি ধরে নিতে পারেন 10% বা 5% লোক প্রভাবিত হয়, বিশ্বাস করতে শুরু করে যে আমার হুজুর বলেছে। কারণ হুজুরের উপরে কিন্তু আবার আমাদের একটা অন্য রকমের বিশ্বাস থাকে। মানুষ মরে গেলে হুজুর প্রয়োজন হয়, জন্মের পরে হুজুর প্রয়োজন হয়, বিয়েতে হুজুর প্রয়োজন হয়, আপনার মিলাদ পড়ানোর জন্য হুজুরের প্রয়োজন হয়, অনেক কারণে কিন্তু হুজুরের প্রয়োজন হয়। তো সেই হুজুর যখন একটা কথা এসে বলেন, তখন মানুষের একটা স্বাভাবিক প্রবণতা থাকে, মানুষ কিন্তু একটা ইয়ের মধ্যে পড়ে যায়, হতেও পারে নাও হতে পারে। আর আমাদের ধর্মে, মানে ইসলাম ধর্মে বেশ কিছু প্রশ্নে, অন্যান্য ধর্মেও আছে, বিভিন্ন রকমের ব্যাখ্যা দেওয়া আছে। এই যে ধরেন জেহাদের কথা বলা যায় ইসলামী মানে রাষ্ট্র প্রতিষ্ঠা করলে এখন এটা কিভাবে জেহাদ হবে, কেমন করে হবে, আপনি বিশ্বাসটা কি করে প্রচার করবেন, এটা সম্পর্কে কিন্তু মতভেদ আছে। কাজেই এই পুরো বিষয়টাকে আপনার সামগ্রিকভাবে যদি আমরা মোকাবেলা না করি, এবং সামগ্রিকভাবে মোকাবেলা করা তখনই সম্ভব সমাজের যারা শক্তি, সমাজের মূল শক্তি কিন্তু রাজনীতিবিদরা, কারণ রাজনীতিবিদরাই দেশ পরিচালনা করেন। তার সঙ্গেই যে আমাদের মতন কিছু ধরেন এই যাদেরকে আপনারা নাগরিক সমাজ বলেন বা শিক্ষক বলেন, এরা আছে, কিন্তু ওরা যদি সিদ্ধান্ত গ্রহণ না করেন যে আমাদের এটা মোকাবেলা করতে হবে, এটা আমাদের জন্য ক্ষতিকর। ধর্মে বিশ্বাস করা এক জিনিস, ধর্মকে সহিংসতার পথে নিয়ে যাওয়া আরেক জিনিস, সেই ধর্মকে বিশ্বাস করে মানুষকে হত্যা করা আরেক জিনিস। এগুলো প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু পার্থক্য আছে। সেই জন্যে রাজনীতিবিদদের এটা বুঝতে হবে। আজকে এটা মনে করবার কোনো কারণ নাই যে আজকে এই সাপ যাকে দংশন করছে ভবিষ্যতে এই সাপ অন্য আরেকজনকে দংশন করবে না, এইটা মনে করবার কোনো কারণ নাই। এবং এটার পিছনে অনেকগুলো কারণ আছে, পৃথিবীর জুড়েও কিন্তু এর বিস্তার হচ্ছে। তো আমি তো পৃথিবীর বাইরেও না, আবার পৃথিবীর সঙ্গে এই ক্ষেত্রে আমি পৃথিবীর সঙ্গে একই সঙ্গে তালও মেলাতে পারবো না, সেটা সম্ভব না আমার পক্ষে। তো সেই জন্যে এইখানে রাজনৈতিকভাবে উদ্যোগী হতে হবে। এবং আমি মনে করি এই উদ্যোগে, রাজনৈতিক উদ্যোগটা কেমন হবে, এই উদ্যোগে সরকারকে মূল দায়িত্ব নিতে হবে। সরকার ডাকুক, সবাইকে ডাকুক, ডেকে বসে আলাপ করে যে এই ইস্যুতে স্পেসিফিক একটা ইস্যু দিয়ে। এখন সরকারকে বললে সরকার বলে যে নির্বাচন এসব বিষয়ে আলোচনা না, আপনি একটা বিষয়ে উদ্যোগ নেন, আপনি সবাইকে ডাকেন, অসুবিধা নাই তো। সবাইকে ডাকলে কিন্তু সরকারের মর্যাদা ক্ষুণ্ণ হবে না। সরকার সব দলকে ডাকুক, দরকার হলে টেলিফোনে রিকোয়েস্ট করুক, চিঠি পাঠাক, ব্যক্তিগতভাবে বসে যে আমরা আজকে এই জাতীয় সমস্যাটাকে আমরা কীভাবে মোকাবেলা করব, সেখানে যদি কারো কোনো দ্বিমত থাকে সেটাও তারা প্রকাশ করুন। কেউ যদি মনে করে যে না এই পদ্ধতিতে আলোচনা, কেউ তো স্বার্থে কাজে লাগানোর একটি প্রয়াস করতেই পারেন রাজনীতিবিদরা, কারণ বরং সরকার যদি করে এবং এখানে যদি একটা ঐকমত্যে পৌঁছানো যায়, সেটা কিন্তু সরকারের পক্ষে যাবে। এইটা হচ্ছে আমার বক্তব্য আর কি। কাজে সেই জন্য আমি মনে করি যে সরকারকে উদ্যোগী হতে হবে। শ্যামল দত্ত, সরকারকে উদ্যোগী হতে হবে, মানে আমরা তো মোটামুটি জানি আমাদের রাজনীতিবিদদের যেমন কেউ কি এটার পৃষ্ঠপোষকতা করছে বলে মনে করেন, মানে রাজনীতিবিদদের মধ্যে থেকে? পৃষ্ঠপোষকতা আছেই, কোনো জায়গা থেকে পৃষ্ঠপোষকতা না পেলে তারা তো সমাজের মধ্যে বিলং করতে পারতো না।
এবং রাজনীতির মধ্যেও বিলং করতে পারে, তারা তো রাজনীতির মধ্যেও বিলং করছে। ফলে কোনো না কোনো মহল থেকে পৃষ্ঠপোষকতা আছে, কোনোটা আছে প্রকাশ্যে, কোনো আছে অপ্রকাশ্যে। আর কিছু কারণ আছে বাংলাদেশে, কিছু কারণ আছে আন্তর্জাতিক, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি ছোট একটা ঘটনা বলি যে কালকে 2 জন বাংলাদেশি মারা গেল সৌদি আরবে। আপনি এই কারণটি শুনলে খুবই বিস্মিত হয়ে যাবেন। সেটি হচ্ছে কি, সেখানে একটি এলাকায় শিয়া সুন্নি মারামারিতে ওই এলাকাতে 144 জারি করা হয়েছে। এই 2 জন বাংলাদেশি রাতে কাজ করে এসছে, তারা জানতো না, তারা ওইদিকে যাওয়া শুরু করছে, পুলিশ গুলি করে মেরে ফেলেছে। এখন এই ধরনের বাস্তবতা পৃথিবীর বহু দেশে এই সংকটগুলো আছে। সৌদি আরবের মধ্যে যদি এরকম শিয়া সুন্নি দাঙ্গায় 144 জারি করতে হয়, তাহলে বাংলাদেশের অবস্থাটা বোঝেন আমরা কোথায় আছি। ফলে এই বাংলাদেশের মধ্যে এই জঙ্গিবাদের যে মানে বিস্তৃতি লাভের জন্য যে সমস্ত কারণগুলো এই জঙ্গিবাদ তৈরি করছে, আজকে ফিলিপিনের কি অবস্থা দেখেন, সেখানে পুরো একটি অঞ্চল এই আইএসের অ্যাক্টিভিটির কারণে সামরিক বাহিনীকে হস্তক্ষেপ করতে হচ্ছে। অন্য ইন্দোনেশিয়াতে একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি তারা। চায়নার মতো দেশেও কিন্তু উইঘর এবং অন্যান্য এলাকায় এই ধরনের সংকটগুলো আছে। কারণ আমাদের বাংলাদেশে, যারা একটা দরিদ্র দেশের মধ্যে একটি, তার মধ্যে সমাজে নানা বৈষম্য, শিক্ষা আমাদের অনেক সংকট, সংস্কৃতি একটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে। এই বাস্তবতায় যেখানে রাজনৈতিক বিভাজন যোজন যোজন দূরে, পলিটিক্যাল পার্টিগুলো, এই ধরনের পরিস্থিতির মধ্যে জঙ্গিবাদ তো এখানে ব্রিডিং গ্রাউন্ড করার সমস্ত কারণগুলো আছে। এখন এগুলোকে কিভাবে আমরা মোকাবেলা করব আমরা জানি না। আমরা যদিও বলছি, এবং এই মোকাবেলা যদিও মাহমুদুল্লাহ আমরা যে বলছেন জানি যে না, এটা নিয়ে পলিটিক্যাল যথেষ্ট পার্টি, গবেষণা হচ্ছে যে আসলে এই কারণগুলো কি কি এবং সেখানে কি কি করা হবে। আমি কিন্তু সুনির্দিষ্ট কারণগুলো নিয়ে বা 10টা 15টা 20টা কারণ নিয়ে, যে শ্যামল যেটা বললাম, খুব ওই রকম ভাবে আলোচনা কিন্তু আমি গণমাধ্যমও দেখি না। এটা আর 2 নম্বর হচ্ছে রাজনীতির কথা বললেন না, রাজনৈতিক যে দলগুলো আছে সব দেশেই রাজনৈতিক দলের ছাতাটা কিন্তু অনেক বড়। ওই ছাতার নিচে সবাই মানে লুকানোর চেষ্টা করে, আশ্রয় নেওয়ার চেষ্টা করে। তো এটা বিভিন্ন দলের আশ্রয় নিয়ে ওই যে প্যাট্রোনাইজেশনের প্রশ্ন, যেটা রাজনীতি তো আছে, কিন্তু পাশাপাশি দেখেন রাজশাহীর কোথাকার তানোর, আর তানোরের কোথাকার একেবারে একটা রিমোট গ্রাম, সেই গ্রামটাতে যদি এই জঙ্গিবাদের শিকড়টা আস্তে 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 গিয়ে গিয়ে ওই পর্যন্ত বিস্তৃত হতে পারে, তাহলে আপনি বুঝুন আমাদের বাংলাদেশের সামনে চ্যালেঞ্জটা কত ভয়ঙ্কর। এখন কিন্তু আর এদিকে গত শনিবার একজন ব্যবসায়ীকে আটক করা হলো, যিনি পৃষ্ঠপোষকতা করছেন এবং কিভাবে সেই গ্রামের ব্যক্তিটি যেমন তেমনি নীরবে একেবারে জেলখানায় যারা আছে তাদেরকে মুক্ত করা, তাদের বাড়িতে টাকা পাঠানো, তাদের ফাইন্যান্সিং করা, গোপনে এই সমস্ত কাজ করে। তার মানে তার মস্তিষ্কের ভিতরে এই ধরনের জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা করার মানসিকতাটা বিলং করছে। এখন এই বাস্তবতায় আপনি কিভাবে এটিকে মোকাবেলা করবেন এবং সেটার জন্য মোকাবেলা করার বিষয়টি হয়তো আরো সুদূর প্রসারী, কিন্তু এই সাময়িক নিয়ন্ত্রণের কথাও যদি আমি একটু আলোচনায় আনি, জঙ্গিরা গুলশান হামলার এই যে 6 জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হলো, তারা গুলশান হামলার বর্ষপূর্তিতে নাশকতার পরিকল্পনা করছিল বলে জানাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, এবং তাদেরকে তো নিয়ন্ত্রণে আনা সম্ভব হলো। আর না কি করে সম্ভব হলো, তাদেরকে গ্রেপ্তার করা হলো, 6 জনকে গ্রেপ্তার করেছেন, আরো 6 জন যে বসে অন্য কোনো জায়গায় প্ল্যান করছে না কে জানে। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস এর মতো সংগঠনগুলো তারা আহ্বান জানিয়েছে তাদের অনুসারীদের এই রোজার মাসে মুরতাদদের মুক্তাদের উপর আঘাত হানার, এবং আমরা লন্ডনেও দেখলাম, লন্ডন ব্রিজে। লন্ডনে কেন, আপনি লন্ডন তো ধরেন, আপনি বলবেন যে মুসলমানরা বলবে যে ওইটা নাসারাদের রাষ্ট্র, এইটা ওইটা খ্রিস্টানদের। আপনি ইরাকে কি ঘটছে আপনি দেখেন, সেদিনও তো, তারপরে আপনার এই অন্যান্য ইরানে, হ্যাঁ এটা কি মানে আপনি তো অত দূর যাওয়ার দরকার নেই, এইখানেকার এই ঘটনা আপনার সৌদি আরবে ঘটছে। তা আমি সেটা বলছি যে এইটা, এবং ওরা তো বলেই দিয়েছে যে সৌদি আরব নেক্সট টার্গেট। আমার কথা হচ্ছে সেগুলি হবে, এগুলো তো মানুষের মনের মধ্যে তো পুলিশের পক্ষে ঢোকা সম্ভব না। আমাদের সমাজে কিন্তু সমাজের বিভিন্ন পর্যায়ের তরুণ তরুণীরা কিন্তু এর সঙ্গে জড়িয়ে পড়েছেন এবং জড়াচ্ছেন। এটা ঠিক আছে, কিন্তু মাহমুদুল্লাহ আমি আপনার সাথে একটু করে বলি যে আমাদের এই সমাজটার একটা বিউটি হচ্ছে এটা অনেক উদার সমাজ, আমাদের এখানে রক্ষণশীলতার কোনো জায়গা নেই। আমরা দেখেছি আমাদের উগ্রবাদ অনেক আছে, কিন্তু একই সঙ্গে এই বাংলার মানুষ, এই মাটি, এই গাছপালা, এই সংস্কৃতি, এটা সাচে এক ধরনের মানে এত অ্যাকোমোডেটিং। আপনি এই কারণে আমি মনে করি আমাদের এখানে উগ্রবাদের থাকবে, এলিমেন্টস থাকবে, কিন্তু মাটিতে শিকড় করতে পারবে না। এবং এই কারণেই দেখেন আমরা চাইলে কিন্তু আমরা ধরছি, তাদেরকে গ্রেফতার করতে পারছি, তাদের ব্যাপারে আপনি যদি একটা জনসমীক্ষা নেন এই উগ্রবাদের পক্ষে, আমি বিশ্বাস করি যে জনগণ এগুলোর পক্ষে না। এই দেশের মাটির
এই মানুষ কিন্তু এটার পক্ষে না। হ্যাঁ, বাংলাদেশে অনেক সংকট আছে, অনেক ধরনের, আমাদের সবচেয়ে বড় সংকটটি হচ্ছে রাজনৈতিক বিভাজন। মানে সারা বিশ্বের সাধারণ মানুষ কি আসলে কেউ এটার পক্ষে থাকবে? সারা বিশ্বের সাধারণ না, মানুষ সাধারণ মানুষটা কখনোই এটার পক্ষে না, থাকে ওদের না। কারণ ওদের কর্মকাণ্ডগুলোর মধ্যে একটা কর্মকাণ্ড যেটা হয় সেটা হচ্ছে যে আপনার জীবনের প্রতি হুমকি হয়। এখন মানুষ যেহেতু তার নিজের জীবনকে ভালোবাসে, সে এমন কোনো পরিস্থিতির শিকার হতে চায় না যেখানে তার জীবনটা চলে যাবে বিনা কারণে, বিনা অপরাধে। হয়তো একটা আপনি যেমন ধরেন কয়দিন আগে হলো আমরা না শেষ করব। আপনার যে গান শুনতে গেল, সেখানে আপনার তো সেখান থেকে ম্যানচেস্টার গিয়ে হামলা আমি আমার জীবন হারাবো, এটা তো আমি আশা করি না। এই সমস্যাটা হচ্ছে সেইখানে আর কি। এই জন্যে আমি যেটা মনে করি যে আমাদের আসলে জাতিগতভাবে ঐক্যবদ্ধ হয়ে এই বিষয়ে আপনার উদ্যোগী হতে হবে। সেই আশাবাদ রেখেই শেষ করব এক্ষেত্রে আমি। কিন্তু মিডিয়া একটা খুব বড় রোল প্লে করতে পারে বলে আমি নিজে বিশ্বাস করি, সামগ্রিকভাবে সকল মিডিয়া একত্রিত হয়ে। নিশ্চয়ই সেই আমরা আশা করব সেই ভূমিকাটি যেমন থাকবে, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাটিও যেমন থাকবে। কারণ যেই আশঙ্কার কথা বলা হচ্ছে, যেটি বলছিলেন যে আরো কোথায় কোথায় 6 জন হয়তো গ্রেপ্তার করা হলো সারা আরো দেশ জুড়ে, 36 জন যে নাই, এই সেটা তো পরিকল্পনা নাই। করছে না। কে- আমরা কে- আসলে এই সব বিপদ আশঙ্কা থেকেই মুক্ত থাকতে চাই। অসংখ্য ধন্যবাদ শ্যামল দত্ত এবং জনাব মাহফুজুল, আপনাদের দুজনকেই। দর্শক, এই ছিল আজকের বিবিএস কেবলস নিবেদিত সংবাদ সম্প্রসারণে। প্রতিদিন রাত 8টায় সরাসরি আলোচনায় থাকবো আমরা, এবং রাত 2:15 দেখবেন সংবাদ সম্প্রসারণের পুনঃপ্রচার। আগামীকাল দেখা হচ্ছে অন্য কোনো সংবাদের বিশ্লেষণ নিয়ে, অন্য কোনো অতিথিদের সাথে। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।